এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল। ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দুই দলের জন্যই, এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার সিমাররা যে কাজটা করতে পেরেছিল হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা পিছিয়ে ছিল, আমরা মাঝখানে ব্রেক থ্রুটা পাইনি, সে কারণেই এমন একটা রান সংগৃহীত হয়েছে। বাট তারপরেও আবার আমি এই কথাটা বলতে পারি যে এমন একটা সময় খেলার মনে হচ্ছিল যে রানটা 300-র উপর ছাড়িয়ে যেতে পারে, সেই জায়গায় শেষ 10 ওভারে নেহাত মন্দ বল করেনি। তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি, যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল, স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড মেন্ডিস, তো সেই একটা জায়গায় আমাদেরকে ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে। এটাই কি বাংলাদেশের সক্ষমতা আসলে? এখানেই ফুল স্টপ টানা ঠিক হবে না, তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। তারা অভিজ্ঞতার আলোকে যদি আমরা বলি, এখানে যেমন তাদের দুইজন খুব নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, এবং খেলাটা সিরিজটা লক্ষ্য করলে দেখা যাবে যে আসালাঙ্কা একটা ম্যাচ পুরো ডিপ পর্যন্ত টেনে নিয়ে গেছে। ঠিক একইভাবে কুশল মেন্ডিস তো ধারাবাহিক ছিলেনই, এবং এই ম্যাচটাতে তিনি মানে অসাধারণ ব্যাট করেছেন। সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি, এবং আমাদের মিরাজ কিংবা শান্ত যারা আমাদের এখন এই মুহূর্তে অভিজ্ঞ, কারণ আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই চলে গেছে, সাকিব, তামিম, দেন মাহমুদুল্লাহ, রিয়াদ, এই তিনজনকে তো আমরা সাকিব, মাহমুদুল্লাহ, রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি। সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে। শুধু ব্যাটার বলবো না, আমি বলবো যে দল হিসাবে আসলে আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের যে শার্পনেসটা ছিল, এক 80টাকে কেন্দ্র করে কিন্তু তাদের বোলিং আবর্তিত হয়েছে, এবং তার সঙ্গে যারা এসছে এই কালকেও দেখেন এই দুজনে মিলে কিন্তু 15 ওভার আমাদের 6টা উইকেট নিয়ে গেছে। টেস্ট ম্যাচেও আমরা তাই দেখেছি। সো দ্যাট আমাদের ঠিক বোলার ইউনিটও ঠিক একইভাবে একটু অনুজ্জ্বল ছিল ব্যাটসম্যানদের পাশাপাশি। তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা দেখছেন। আমি যতটুকু জানি যে তারাও একটা খুব ভালো মানের ব্যাটিং কোচ খুঁজছেন, যিনি নাকি লম্বা সময় অ্যাভেলেবেল থাকতে পারবেন দলের সঙ্গে। জয়সুরিয়া একটা ইন্টারভিউ আমি দেখেছি, তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমার সঙ্গে কালকে উপল থারাঙ্গারও কথা হচ্ছিল এটা নিয়ে, যে তারাও এটা বলছিল যে তারাও একটা মানে অভিজ্ঞতার ঘাটতির একটা সময় তারা পার করেছে। ঠিক আমরাও ঠিক একইভাবে এই জিনিসটা পার করছি, যে তো আমার মনে হয় যে যারাই আছেন তারা যেন তাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারেন, বাট তারা যদি অগণিত ম্যাচ খেলতে পারেন তাহলেই কিন্তু তারা এই ম্যাচের অভিজ্ঞতাকে পরে এক্সপ্লয়েট করতে পারবে। তাদের যে বিচ্যুতিগুলো আছে সেগুলোকে যদি শোধরানো যায়, একটা জিনিস যেটা আমরা একটু বেটার দেখছি, যেটা বললাম যে রান তাড়া করার ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু অভিষ্ট ছিল যে আমরা 20 ওভার পর্যন্ত কোনো ক্ষেত্রে কিন্তু আমরা স্লাইটলি এগিয়েও ছিলাম, কিন্তু আমরা উইকেটটাকে রক্ষা করতে পারিনি। তো সেই জিনিসটার দিকে নিশ্চয়ই চেষ্টা করা হবে। যতটুকু আমাদের কাছে রিসোর্স আছে, রিসোর্সের বাইরে গিয়ে তো কিছু আসলে করা অনেক কঠিন। আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে, যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে, যেটা মানে ধারাবাহিকতার প্রসঙ্গে আমাকে আবারও টেনে আনতে হচ্ছে যে আসালাঙ্কা 3টা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস খেলে দিল, ডিপ পর্যন্ত ব্যাটিং করলো, আরেকটাতে 50 করলো গতকাল। ঠিক একইভাবে কিন্তু কুশল মেন্ডিস একই কাজ করে গেছেন। সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন, আরেকদিন হয়তো ইমন রান করছেন, আরেকদিন হয়তো তহিদ হৃদয় রান করছেন, কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা 50 রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি। কালকেও একটা সুযোগ ছিল কিন্তু আমাদের লাস্ট উইকেটে আরেকটু লড়াইটা আরেকটু বাড়ানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। সো দ্যাট ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। সেই জায়গাটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে সেদিকে ধাবিত যদি আমরা হতে না পারি, হয়তো আমাদের একটা জায়গায় একটু বেটারমেন্ট আমি লক্ষ্য করছি। সেটা হয়তো বলবেন যে 10 ওভার বাকি থাকতে, 15 ওভার বাকি থাকতে আমরা ওয়ানডে ফরম্যাটে খেলা শেষ আউট হয়ে গেছে, এটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং একদিক থেকে। বাট সেকেন্ড দিক থেকে যে জিনিসটা, যেখানে আমরা খেলা শেষ করেছি সেখান থেকে কিন্তু যদি আমাদের হাতে উইকেট থাকতো আমরা খেলাটা জেতার মতো একটা অবস্থায়, এতগুলো বল আমাদের হাতে ছিল। সো একটা প্লাস পয়েন্টের পাশাপাশি আর একটা দিক হচ্ছে যে আমরা উইকেটে আমাদের অবস্থানটা
সুদৃঢ় করতে পারছি না, লম্বা করতে পারছি না। দুই দিক থেকে যদি উইকেট পড়ে যায় তাহলে সেই ম্যাচ জেতা অনেক অনেক কঠিন হয়ে যায়। সো দ্যাট লম্বা খেলতেই হবে, সেটা 20 ম্যাচে ওভারের ফরম্যাটটায় ভিন্ন আলোকে, এবং 50 ওভারের খেলা তো এখন মনে হয় যে অগণিত বল, অনেক 300 বল এখন অনেক। এখানে ইনকনসিস্টেন্ট থাকলেও দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছে। সো দ্যাট আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে। তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে। তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। বাট দু একটা অপশন যে আগামীতে আমরা যাব না তা নয়, তাদের দিকে আমাদের চোখ আছে। যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই। তো রাতে যখন আমি গেলাম, চিটগাং গেলাম খেলা দেখতে, এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো, তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম, তখন আমার মনে হলো যে আমি 3টে শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মুসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। তারপরে 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, অ্যান্ড আই সেড সরি টু, যে এটা আসলে সব আই ডিডন্ট মিন ইট। ভালোই হলো আপনি প্রশ্নটা রেজ করে, একদিক দিয়ে ভালোই হলো। সো তার সঙ্গে আমি ওই দিন 48 আওয়ার্স এই বার্তাটা পৌঁছে দিই। আমরা নির্বাচক প্যানেলরা যা আছি, আমরা আমাদের নির্বাচন পদ্ধতির উপর আপনারা খোলাভাবেই মন্তব্য করতে পারেন। লেটস লুক ফরওয়ার্ড। আমরা কাকে বিবেচনা আনি কিংবা কাউকে বিবেচনা আনি না, সেটা আগামীর জন্য ওয়েট করে। আমরা চাইবো যে তিনি ডিপিআরে হোয়াইট বল ক্রিকেটে সাফিসিয়েন্ট ক্রিকেট খেলুক, প্রত্যেকটা প্লেয়ার ক্ষেত্রে আমরা চাইবো, এবং আমাদের নজর থাকবে সবার। এখন যে খেলার পরিমাণ বেড়েছে আমি বলবো সেই আলোকে এটা আইডিয়াল সিচুয়েশন না। একটা হয়তো 3-4 বছর আগেও এত ঘন ঘন খেলতে হতো না, যেটা এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হচ্ছে। ইউই সিরিজ থেকে খেলে এসে, পাকিস্তান সিরিজ থেকে খেলে এসেই চলে আসলো শ্রীলঙ্কাতে, এখানে 3টা ফর্মেটে খেলবে, আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা। সো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন বেড়ে যাবে, তখন যে দলে যত বেশি অপশন থাকবে তাদের জন্য তত বেটার। কারণ ইনজুরিজের সংখ্যা যদি আপনি দেখেন, ইনজুরিজ আমাদের দলকেও সাংঘাতিকভাবে ভোগাচ্ছে। সো দ্যাট এক্ষেত্রে সংখ্যা কিছুটা বা ডেফিনেটলি ভালো। তবে শ্রীলঙ্কার দলে আপনি দেখবেন যে 8-9 জন মোরলেস কমন থাকেই। এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি, এবং এই সিরিজই শেষ কথা না। তো কাজেই এই আলোকে 4-5 লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে, সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না। কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সের একটা ইস্যু থাকে। কনফিডেন্স উপরে লিটন দাস বহুদিন ধরে, প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন। হি ইজ স্টিল, আমি মনে করি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের। বাট খারাপ সময় যাচ্ছে, এবং অনেক বেশি ধরনের খারাপ সময় তার যাচ্ছে। এটা বলতে পারেন যে এই দায়টা আমরাই নিতে চাই। নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করেই আমরা তাকে নিয়েছি, এবং এই দলে নিয়েছি, এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নিয়েছি। এই মুহূর্তে যদি বলেন আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড়, তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে। আমাদের এই টিমের খেলা কিছুটা বেড়েছে, সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে, এবং আপনি নাম করলেও বলবে, দেখবেন যে হয়তো দেখা যাবে যে হয়তো 30 জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে, এবং পাইপলাইনের প্রসেসে আমাদের এইচপি এবং এই টিমের জন্য খেলে আরও কিছু খেলোয়াড় হয়তো প্রস্তুত হবে। বাট রাইট ওয়ে আমার মনে হয় যে এখানে আমরা যারা আছি সবাই জানি যে আমাদের হাতে প্লেয়ারের সংখ্যা মোট কত আছে যারা নাকি ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে। একদিনের ক্রিকেটে কিন্তু লিটন দাস স্কোয়াডের একজন খেলোয়াড়। তো আমাদের সবসময় কিন্তু স্কোয়াডের সেরা কম্বিনেশনটাই সবসময় বিবেচনা করতে হবে, এবং সেই বিবেচনার আলোকেই কিন্তু তখন যিনি অবভিয়াসলি ক্যাপ্টেন নন ওই ফর্মেটে, তো তিনি তো অবভিয়াস চয়েস না। সে কারণেই আমাদের ম্যাচ জেতার কারণে আমরা নিশ্চয়ই সেরা জিনিসটাকেই বেছে নেব যখন আমাদের একটা কম্বিনেশন ক্লিক না করে। আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আসলে মুস্তাফিজ সহ অন্যান্য 2-1 খেলোয়াড়দের ক্ষেত্রেও, যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে জায়গাগুলোতে উন্নতি দরকার, আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে, এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুকু সম্ভব এক্সটেন্ড করা যায়, তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে। আই এম রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে। আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না। যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে। হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে।
তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন। আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে, আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে। দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই, শুধু মুস্তাফিজ না, প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি। মুস্তাফিজ ইজ ডেফিনেটলি এ ভেরি গুড বোলার, নো ডাউট, এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে। তো আমাদের এরপরে প্রায় 3 মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা আস্তে আস্তে ওয়ানডে সিরিজটা। সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা যা করণীয়, আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে, এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে। আমরা একটা বড় ক্যানভাস আপনি দেখবেন যে একটা ফরম্যাটের জন্য 20 থেকে 25 জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি। সো দ্যাট এর মধ্যে আমরা আছি, একদম নতুন করে কেউ আসবো না। হয়তো অঙ্কন আছে, নুরুল হাসান সোহান আছে, ওদিকে এরকম আরও কিছু অন্য ফরম্যাটের জন্য হয়তো আমির হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে। দীপু আছে আরেকটা ফরম্যাটের জন্য, সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম T20 ফরম্যাটের জন্য। সো নাসুম আসলেন। তো এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড় আসর আমাদের দুটো, এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ T20। তো আমার মনে হয় যে কিছু কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। লিটন দাসের ইস্যুটা আসলে কিন্তু আমরা একটা ব্যাখ্যা ওই সিলেকশন মিটিংয়ে আমরা দিয়েছিলাম যে আপনি হয়তো বলতে পারেন যে আগে আপনি যেভাবে তিনি দলভুক্ত হননি, অল অফ আ সাডেন কেন হলেন। কারণ এখানে তিনি ইতিমধ্যে কিন্তু একটা সিরিজ, এটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ, আর লাস্ট সিরিজটা ছিল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা গ্লোবাল টুর্নামেন্টটা খেলেছিলাম, এক একদিন আমাদের এক একটা দলের সঙ্গে খেলতে হবে। তো এর মধ্যে কিন্তু তার ফিরে আসার জন্য একটা সময় ছিল, প্রিপারেশনের জন্য একটা সময় ছিল। বিকজ আমি যে কথাটা বলছিলাম যে মুশফিক রিয়াদরা সরে যাওয়াতে মাঝখানে একটা কিন্তু অভিজ্ঞতার বিশাল একটা ঘাটতি হয়েছে। তো সেই জায়গাতে লিটন দাস অলরেডি 90 ম্যাচ খেলাটা প্লেয়ার ছিল, এক্সপেকটেশন ছিল, তিনি সেই প্রস্তুতি নিয়েছেন, এবং টেস্ট ম্যাচে তিনি থাকার কারণে এবং T20-তে তিনি দলনায়ক থাকার কারণে সেখানে আমরা অনেক বেশি একটু বিবেচনায় রেখেছিলাম যে এইটা একটা কামব্যাকের ম্যাচ হতে পারে, এবং মিড অর্ডারকে ঘিরেই লিটন দাসকে ঘিরে আমরা দলটাকে সাজিয়েছিলাম। তো এই জায়গায় যার পর আস্থা রেখেছিলাম, আস্থা না রাখতে মানে প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়েও কথা উঠতে পারে যে ভরসা আমরা রাখতে পেরেছিলাম আসলে সেই জায়গাটা ঠিক আকাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। ভাই মানে আমি ওই মারুফের সাথে অ্যাড করতে চাই।